তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার এই ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো, সে বইটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত ১০০ ভূতের বাক্স। ১০০ ভূতের বাক্স থেকে আজ তোমাদের যে গল্পটি শোনাবো সেটি হলো সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুত ভূতের গল্প। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ। ভূতের গল্প তোমরা অনেক পড়েছ, অনেক শুনেছ। এ ভূতের গল্পটি মোটেই সেগুলির মতো নয়। এ হলো একটি অদ্ভুত ভূতের গল্প, আমার নিজের কানে শোনা। গঙ্গার ধারে গ্রাম, গ্রামে বহু লোকের বাস। গ্রামে সকলের বাড়ি, বাগান, পুকুর আছে যেমন, তেমনই আছে বন জঙ্গল, ঝোপঝাড়, শ্মশান, গঙ্গা যাত্রীর ঘর, তাছাড়া স্কুল পাঠশালাও আছে। এই গ্রামে গঙ্গার ধারে দোতলা বাড়ি বহুকাল পড়ে আছে। গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা, সে ছিল দারুণ কৃপণ। গ্রামের কারোর সঙ্গে মিশত না, পাছে কেউ টাকা ধার চায়। কারো বাড়ি নিমন্ত্রণ খেত না, পাছে তার নিজের বাড়িতে কাকেও কোনো কাজে কোনো দিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকেরা তার নাম করতো না, তার ছায়া দেখলে সরে যেত। মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। তারপর ঠাকুরদাস মারা গেল। মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একটি ছেলে দেবীদাস ছিল বেঁচে, কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না। কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন আজ ২০-২২ বছরেও তার কোনো পাত্তা পায়নি। সেই থেকে ও বাড়ি এমনি পড়ে আছে। বাড়ির দরজা জানলা কপাট ভেঙে খসে পড়ছে। বাগান যেন জঙ্গল। শুধু বাগানের মধ্যে যে পুকুর ছিল, জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খাঁ খাঁ করছে। ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি। নির্মেঘ আকাশ, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ, পেঁচার ডাক, ছোট ছেলের কঁকানি কান্না, বন্ধ দরজা জানলা দুমদাম শব্দে খুলে যায়, আর সারা বাড়িতে গটগট খড়ম পায়ে মানুষ চলার শব্দ। তার উপরও যারা বাড়ি ছেড়ে যায়নি, তাদের পা ধরে হিড় হিড় করে টানা সিঁড়ির উপর থেকে দুম করে নিচেই আছড়ে ফেলার, এমনই নানা দৌরাত্ম্য। শেষে এমন ব্যাপার হলো, ও বাড়িতে যাওয়া নয়, রাত ৯টার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাত্রে চলতে পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুড় চামচিকে এসে নাকে মুখে ঝাঁপটা মেরে সরে যায়। গাছের ডাল মরমর শব্দে নিচে হেলে পড়ে পথ আটকায়। সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গাঁয়ের অমন জোয়ান মানুষ ৩ কড়ি, ডাল থেকে দুটো ফ্যাকড়া বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় ২০ হাত দূরে। সে আছাড়ে ৩ কড়ির পা ভেঙে ২টি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় জামরুল গাছ। পথে দাঁড়িয়ে আকশির খোঁচা দিলে ঝরঝর করে পড়ে একরাশ জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে ১:৩০টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আকশি লাগিয়ে ডাল নাড়া দিয়েছিল। যেমন ডালে নাড়া দেওয়া, অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটাপট। তারা যে কী করে পালিয়ে এসেছিল তার বলবার নয়। শুধু তাই, বাগানের ওধারে নদী। একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকো নিয়ে আসছিল বনমালী মাঝি। ওপার থেকে সওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসা, হঠাৎ নৌকোর সামনে জলের বুকে কি একটা ভারী পদার্থ পড়ল। সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা, আর সেই ঢেউয়ের দোলায় নৌকো উল্টে বনমালী পড়ল জলে, সওয়ারি পড়ল ডাঙায় ছিটকে,
পড়েই অজ্ঞান। বনমালীকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে নদীর ঘাটে বেহুঁশ অজ্ঞান। সকালের ঘাটে যারা এসেছিল চান করতে তারা দেখে বনমালীকে তুলে সেবায় পরিচর্যায় তার জ্ঞান করায়। জ্ঞান হতে বনমালীকে বলেছিল, বাপরে, চক্রবর্তী খুড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায়। সওয়ারির কোনো পাত্তা মেলেনি। নৌকোখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে ডাঙায় উল্টোনো অবস্থায়। তারপর ওপারে ছিল ভুলো আর কানু, দাগি সিধেল চোর। তারা পুলিশকেই ভয় করে না, তা ভূতকে করবে? সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা। সে টাকা কোনো ব্যাংকে সে কোনোদিন রাখেনি। বুকের হাড় পাঁজরার মতো সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, সে যে একটি পয়সাও পায়নি তা তার দুর্দশা দেখে সকলেই বুঝেছিল। সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সেই টাকা করবে আত্মসাৎ। অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাত্রে আস্তানা নিয়েছিল। তাদের হাতে সিঁধকাঠি এবং আরও কী সব যন্ত্র। গভীর রাত্রে লণ্ঠন জেলে তার দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরের মেঝে খুঁড়ছিল। 2-5 মিনিট তারা শাবলের ঘা মেরেছে। ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজা গেল খুলে। হুড়কোয়াটা দরজা, দড়াম শব্দে সে দরজা গেল খুলে। দুজনে পেছনে চেয়ে দেখে চক্রবর্তী খুড়ো। গায়ে মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে কঙ্কালের উপর চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে, এসে কথা নয় বার্তা নয়, দুটি হাড়ের হাত দুজনে টুটি টিপে জানালা খুলে দুজনকে দিলে ঝপ করে নিচে বাগানে ফেলে। পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে, পাশে ভোলা। সে তখনও অজ্ঞান, অচেতন। উপায়? কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে খবর দেয়। তাই তো গাঁয়ের লোক জানতে পারলো এ ব্যাপার। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে। 2 দিন পরে ভোলার চৈতন্য হলো, কিন্তু সে পাগল হয়ে গেল। 2 চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি, আর থেকে থেকে শুধু বলে, চক্রবর্তী মশাই। তাদের সিঁধকাঠি আর যন্তরতন্তর সেগুলোর কি হলো কেউ জানে না। বাড়ির মধ্যে ঢুকে কেউ তার সন্ধান নেবে এমন পরোয়া গাঁয়ে কারো নেই। এমনি কত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে, কত কাল ধরে তার আর সংখ্যা হয় না। এখন বলি, সদ্য ওই চক্রবর্তী মশাইয়ের যে গল্প শুনেছি। তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সে গাঁয়ের মাতব্বরের দল ঠিক করলেন ধুমধামে স্বাধীনতা দিবস পালন করবেন। মস্ত উৎসব হবে। কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুমধাম বাঁধাবেন। গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে, তারা বললে নাট্যাভিনয় করবে। 3 দিন 3 রাত্রি ধরে অভিনয়। 3 রাত্রে 3খানা নাটকের অভিনয়। ফিমেল পার্টে নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে 2টি বন্ধুকে, সাত্তকী আর অমর সিংহীকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পৌর বাড়িতে। মাতব্বররা মানা করলেন, ভয় দেখালেন, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না। তারা বললে, ভূত, ভূত সে কুসংস্কার। ভূতের নাম শুনে অমর সিংহী মেতে উঠল যেন। সে বললে, ভূত যদি থাকে তাকে দেখতে চাই। ভূতের গল্পই শুনে আসছি, চোখে কখনো দেখিনি। এখানে যদি সে সুযোগ পায়। মাতব্বররা মানা করলেন, বললেন, একে একালের ছেলে, তার উপরে স্বাধীন দেশ, এর মানুষকেই মানতে চায় না, তা ভূতকে মানবে? তবে সাবধান, আমরা নজর রাখব। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানা তারা সাফ করিয়ে সেখানে পাতল অমর সিংহী আর সাত্তকী আস্তানা। তারা অতিথি, তাদের মান এবং মন রাখতে গাঁয়ের ছেলেরাও বললে, আমরাও ওখানে থাকবো, শুধু নাইতে খেতে বাড়ি আসা। তারপর রাত্রে রিহার্সেল। 1খানা নয়, 3খানা নাটকের রিহার্সেল। সব কখানায় জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়। যার গলা যত চড়ে সেদিকে সকলের প্রাণপণে সংগ্রাম। হ্যাঁ, রীতিমতো সংগ্রাম চলেছে। রিহার্সেল চলেছে। হঠাৎ সে ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কাল। কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু সকলে দেখল।
দেখে অমর সিংহী বললে, কে মশাই, বহুরূপী সেজে দেখা দিলেন এসে? দু চারজন গাঁয়ের ছেলে বলে উঠল, তুমিই কিপ্টে চক্রবর্তীর ভূত বটে। সাত্তকী বললে, সরে পড়ো, আমাদের রিহার্সেলে বাধা দিও না। কঙ্কাল নিথর নিস্পন্দ। অমর সিংহী বললে, যাও, এখানে তোমার কিছু হবে না। সকলে জোর পেল মনে, বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগো। অমর সিংহী বললে, তোমার অনেক গল্প শুনেছি বাপু, ওসব গল্প গাঁজা, এখানে তোমার গাঁজা চলবে না, সরে পড়ো না হলে। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে খোনা ভাষায় আওয়াজ বেরোলো, আমি কারো ঘেঁস সইতে পারি না, কোনো কালে না, বেঁচে থেকে পারিনি, মরে গিয়েও পারিনি। তোমরা হইচই চিৎকারে কেন আমার শান্তিভঙ্গ করছো? তার কারণ যে মরে সাপ হয়ে গেছে, এ পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। মরে গিয়েও যদি তুমি এ বাড়ি আঁকড়ে থাকতে চাও, তাহলে তোমার সে কাজ হবে বেআইনি, যার নাম ট্রেসপাস। অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার, তুমি সরে পড়ো। কঙ্কাল বললে, কিন্তু। বাধা দিয়ে সত্যকী বললে, কিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না, তুমি যাও, নাহলে সেই মামুলি দাওয়ায় আমরা কোরাসে রাম নাম গান করব, রঘুপতি রাঘব রাজা রাম। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে হুস করে বাতাস বেরুলো, তেমনি শব্দ, অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল, নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য। রাত 2টো পর্যন্ত চলল রিহার্সেল, তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে এ কথা কিন্তু এরা কারো কাছে প্রকাশ করল না। রাত্রি আসতে রিহার্সেল আবার। জোর রিহার্সেল চলেছে, তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব। সকলে চেয়ে দেখল। অমর সিংহী বললে, আজ আবার এসেছি জ্বালাতন করতে? কালকের ও দাওয়ায়ে হলো না, হ্যাঁ? কঙ্কালের দাঁতের পাটি নড়ল। কঙ্কাল বললে, বেশ হুঙ্কার দিয়েই বললে, কাল ভালো কথাই বলেছিল, শুনলে না? দেখাবো নাকি মজা? অমর সিংহী তেড়ে গেল তার সামনে, তার হাতে রাজার তলোয়ার। সেই তলোয়ার উঁচিয়ে বললে, শুধু তো কখানা হার, এই তলোয়ারের চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব। কঙ্কাল বললে, জানো আমি ভূত? সাত্তকী বললে, আমরা ভূত মানি না, তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে। তোমার ছেলে বাড়ি ছাড়া, দেশ ছাড়া। জানো, তোমাদের আমরা ভেলকি নাচ নাচতে পারি। অমর বললে, যাও এখান থেকে, আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না, আমরা এ বাড়ি ছাড়ব না। চোর যার মুলুক তার, চাও যদি তো ফাইট করতে পারি। সাত্তকী বলে উঠল অ্যাক্টিংয়ের ভঙ্গিতে ঘুষি পাকিয়ে, শোন রে বর্বর, চলে যায় এখান থেকে, নহিলে বজ্র মুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তোর দফা। তার অ্যাক্টিং শেষ হলো না, কঙ্কাল হলো অদৃশ্য। পরের রাত্রে রিহার্সেলের সময় আবার তার আবির্ভাব। এরা কিছু বলবার আগেই কঙ্কাল বললে, অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে, অবশ্যই খোনা খোনা ভাষায়, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এ গোলমাল শুয়ে থাকতে পারছি না। অমর সিংহী বললে, না পারো পথ দেখো, এ বাড়িতে আর থাকা চলবে না তোমার। আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে দেখা দাও, তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব। তারপর থেকে এ বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গাঁয়ের সকলে শুনলেন এ কথা, তারা পরখ করলেন এবং থিয়েটার চুকে গেলে তার নোটিশ ছাপিয়ে দিলেন, ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো, এ বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে। এ বাড়ি এখন ভূতলেশহীন, সম্পূর্ণ নিরাপদ জানিবে। জানি না এ বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এ বাড়িতে ফিরে এসেছে কিনা, তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির ত্রিসীমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো,
নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো, নোটে